ইউজিসি নেটের আগে যদি তুমি পুরো টিচিং অ্যাপটিটিউড রিভাইড করতে চাও কিন্তু সময় হয়তো কম, তাহলে এই একটা মাত্র ভিডিওতে পুরো ইউজিসি নেটের টিচিং অ্যাপটিটিউড সম্পূর্ণভাবে রিভাইজ করা যাবে। বেসিক জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে জানা যাবে। আমি আজকে তোমাদের শুধু 5 মিনিটে কমপ্লিট রিভিশন করিয়ে দেব, সিম্পল ল্যাঙ্গুয়েজে, একদম এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে। প্রথমে আমরা আসব যে টিচিংয়ের ব্যাপারটা কি। টিচিং কথার অর্থ হলো মিনিং অফ টিচিং। মানে টিচিং কথার অর্থটা কি হলো, যে টিচিং একটা প্রসেস, একটা পদ্ধতি যেটা ফেসিলিটেটিং, মানে সহজ করে দেয় কাকে, লার্নিংকে। শেখাটাকে যে সহজ করে দেয় তাকে আমরা বলবো টিচিং। এই টিচিংয়ের মধ্যে আর কি থাকে, গাইডেন্স, পথপ্রদর্শনা থাকে, এবং মোটিভেশন, মানে স্টুডেন্টদেরকে প্রলুব্ধ করা, স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করা, যার মাধ্যমে তারা তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা গ্রোথ দেখতে পায় এবং গ্রোথ ধরতে পারে। এরপরে আসি যে টিচিংয়ের তিনটে লেভেল, লেভেলস অফ টিচিং। এই জায়গা থেকে খুব প্রশ্ন আসে। প্রথম কি, মেমোরি লেভেল। মেমোরি লেভেলে কি আছে, যে আমাদের শুধু মনে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মাধ্যমে আমাদের কি সেই জিনিসটাকে বুঝে পড়া। মেমোরি লেভেল আমরা সবাই জানি, ABCD এগুলোকে আমাদের মুখস্থ করা, যেটাকে বলা হয় রোট লার্নিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি, কোনো জিনিসটাকে ভিতরে ঢুকে ভালোভাবে আদ্যপান্ত বুঝে মনে রাখা। আর রিফ্লেক্টিভ লেভেলটা কি, যে নিজের মতো করে সেই বিষয়টাকে ভাবা, নিজে কোনো কিছু ভাবা, নিজে কোনো কিছু জিনিস অ্যাড করা, তাকে আমরা বলবো রিফ্লেক্টিভ লেভেল। এই জায়গা থেকেও অনেক কিছু প্রশ্ন আসে। এরপরে আসি গুড টিচার্স কোয়ালিটি, মানে একজন ভালো টিচার হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য হতে হবে। আমরা এই বিষয়ে আগে একটা ডিটেলস ভিডিও করেছি, যদি আপনারা চান তো সেটা আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, এই রকম ভিডিওর জন্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো টিচারের মধ্যে কি বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট নলেজ। যে বিষয় তিনি পড়াচ্ছেন সেই বিষয়ে তার একেবারে সুন্দর জ্ঞান থাকতে হবে, সেই বিষয়ে তার দক্ষতা থাকতে হবে। এবারে এই যে জ্ঞান থাকা মানে সেই বিষয়টা সম্পর্কে সে শুধু জানলেন ব্যাপারটা তা কিন্তু নয়, তাকে সেই বিষয়টা ভালো করে উপস্থাপনও করতে হবে। শুধু জানাই যথেষ্ট নয়, সেটাকে আরও ভালো করে যে স্টুডেন্টদের কাছে কিভাবে বোঝানো যায়, সেই বিষয়টাই হলো সাবজেক্ট নলেজের একজন টিচারের বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস কি, একজন টিচার কথোপকথনের মাধ্যমে, তার কথার দক্ষতার মাধ্যমে একজন টিচার স্টুডেন্টদের গোড়ার সমস্যা বুঝবে, সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করবে। একটি শ্রেণীকক্ষে কোনো মতেই সব স্টুডেন্টই খুব ভালো হয় না, কিছু ভালো হয়, কিছু খারাপ হয়। প্রথম কথা, ভালো স্টুডেন্টদেরকে আলাদা করে, যারা একটু পড়াশুনোয় দুর্বল তাদেরকে আলাদা করে বেছে নিয়ে, তাদেরকে আলাদা করে সময় দিয়ে, তাদের কোথায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে বুঝে নিয়ে আগে তার সেই সমাধান করার পর কোনো বিষয়বস্তুকে বোঝানো। সেই সমস্যাটা তার পারিবারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, তার মানসিক হতে পারে, যে কোনো প্রবলেম হোক না কেন, একজন টিচারকে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তার গোড়ার প্রবলেম সমাধান করে তাকে সমাধান করতে হবে। তারপর কি, পেশেন্স। সব স্টুডেন্ট একই গতিতে একইভাবে শিখতে পারে না। প্রত্যেকটা স্টুডেন্টের শেখার ক্ষমতা এবং শেখার প্রবণতা এগুলো আলাদা হয়। কিছু স্টুডেন্ট কোনো ছবি দেখে বুঝে যায়, কিছু স্টুডেন্ট কেবলমাত্র লেকচারের মাধ্যমে বুঝে যায়, কিছু স্টুডেন্ট বারবার কানে ফেলার ফলে তাদের মনে থাকে। কিন্তু কি, প্রত্যেকটা স্টুডেন্টের শেখার ক্ষমতা এবং সময় সম্পূর্ণ আলাদা। সেই জন্যে একজন টিচারকে ধৈর্য ধরে সেই স্টুডেন্টকে বারবার কোনো জিনিসকে বোঝাতে হবে, তার মূল প্রবলেমগুলোকে তুলে নিয়ে সেই বিষয়ে সমস্যার সমাধান করতে হবে, এবং তার জন্যে যথেষ্ট পরিমাণে ধৈর্য দরকার। তাকে যদি কোনোভাবে
বকা হয়, কোনোভাবে তার উপরে যদি বিরূপ কথা বলা হয়, তখন সেই স্টুডেন্টটি ভয়ে কোনোভাবে টিচারের কাছে তার নিজের সমস্যা উপস্থাপন করবে না। এরপরে আসি মোটিভেটর। মোটিভেশনটা সত্যি কিছুদিনের জন্য থাকে, সত্য কথা, কিন্তু তার মানে এই নয় যে মোটিভেটর কাজ করে না। মোটিভেশন মানুষকে তাৎক্ষণিক আগুন জ্বালিয়ে দেয়, এবং তার ফলেই, সেই আগুনের ফলেই একজন স্টুডেন্ট অনেক দূর পর্যন্ত অনেক কিছু করে নিতে পারে। সেই জন্য মোটিভেশন একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা একটি স্টুডেন্টের জন্যে, যেটা তাকে উদ্বুদ্ধ করে জীবনে কিছু করার জন্যে। একটা উদ্দেশ্যের সঙ্গে মোটিভেশন যুক্ত হয়। এরপরে আসি টাইপস অফ ইভালুয়েশন, মূল্যায়নের যে বিভিন্ন ধরন। প্রথম আসবে যে প্রথম আসবে যে ফর্মেটিভ 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 ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি? কোনো কিছু শেখা, মানে কোনো কিছু পড়াশোনা, মানে পড়ানো চলতে 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 কোনো যদি মূল্যায়ন করা হয়, তখন তাকে আমরা বলবো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। লার্নিংটা কি? চলতে থাকার সময় হতে থাকে। দুই, সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনটা কি? একেবারে সমস্ত কোর্সটাকে সম্পূর্ণ হওয়ার পর শেষে যে এক্সামিনেশনটা নেওয়া হয়, তাকে আমরা বলবো সামেটিভ ইভ্যালুয়েশন। তিন, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটা কি? একটি স্টুডেন্টের গোড়ার প্রবলেম খুঁজে বের করা এবং তাকে সমাধান করা। কোনো স্টুডেন্টরা পড়াশুনো কেন পারছে না, কেন ঠিকঠাক রেজাল্ট করতে পারছে না, সেই জন্যে তার গোড়াতে পৌঁছানো এবং সেখান থেকে সেই প্রবলেম সমাধান করা, এবং তারপর তাকে পড়াশুনোর নিয়োজিত করা, পড়াশোনায় তাকে ভালো করে বোঝানো, রেজাল্ট করা। এরপরে আছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা কি? যে স্টুডেন্টরা, কোন স্টুডেন্ট, কোন বাচ্চা কোন গ্রুপে যাবে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং ক্যাপাসিটি সমান নয়। কিছুজন স্টুডেন্ট কিছু অন্য এক ধরনের পড়াশোনা করে, এক ধরনের শেখে, এক ধরনের পদ্ধতি শেখে। কোনো স্টুডেন্ট এক ধরনের পদ্ধতিতে শেখে, আরেক ধরনের পদ্ধতিতে শেখে। সেই জন্যে তাদের বোধগম্য ক্ষমতাকে নিরীক্ষণ করে তারপরে স্টুডেন্টদেরকে সঠিকভাবে ইভালুয়েশন করা হয়। একে বলা হয় প্লেসমেন্ট ইভালুয়েশন। স্টুডেন্টরা কোন গ্রুপে থাকবে সেটাকে নির্দেশ করে। এরপরে আসি কমিউনিকেশন প্রসেস। একজন টিচার একজন স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেশন করবে, সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে কমিউনিকেশন প্রসেসের উপরে নির্ভর করে। কীরকম? যেমন একজন টিচার কোনো কিছু কথা বলে, কোনো কিছু উত্তর দেয়, এবং তারপর কোনো কিছু কথা বলার পর সেই জিনিসটা একটা মেসেজের মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছায়। এখানে স্টুডেন্ট রিসিভার, সেন্ডার হচ্ছে এখানে টিচার। তিনি যদি কোনো কিছু বলতে চান, সেই জিনিসটা স্টুডেন্টদের কাছে পৌঁছায়, এবং সেই পৌঁছানোটা যদি সঠিক হয়, মানে স্টুডেন্টরা যদি সঠিকভাবে বুঝতে পারে এবং তার ফলে স্টুডেন্টদের যদি সার্বিক উন্নয়ন হয়, তখন সেই কমিউনিকেশন প্রসেসকে সফল কমিউনিকেশন প্রসেস বলা হয়। এবং এই কমিউনিকেশনের প্রসেসের মধ্যে একটা জিনিস সমস্যা সৃষ্টি করা হচ্ছে বেরিয়ার। কখনো কখনো কোনো কমিউনিকেশন স্টুডেন্টদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে না, বা স্টুডেন্টরা তার উপলব্ধি করতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না, তখন সেই কমিউনিকেশন কিন্তু ফেলিওর হয়। যা টিচার কোনো জিনিস বোঝাতে চাইছেন, বলতে চাইছেন, সেটা মেসেজের মাধ্যমে স্টুডেন্টদের কাছে যায়, এবং তার ফলে স্টুডেন্টদের যদি, কোনো একজন স্টুডেন্টের যদি একটু উন্নতি হয়, তাহলে বলা হয় সেই কমিউনিকেশনটাকে সফল। এরপরে আসি টিচিং মেথড, যে পদ্ধতিতে পড়ানো হয়। প্রথম কথা হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথড মানে কি? একজন টিচার একটি ক্লাসে এসে যখন কোনো কিছু লেকচারের মাধ্যমে স্টুডেন্টদেরকে কোনো কিছু ইনফরমেশন দেন, এবং স্টুডেন্টরা যখন সেটাকে শোনে, তখন তাকে বলা হয় লেকচার মেথড। এটা একমুখী। এরপরে আসি ডিসকাশন মেথড। যখন কোনো টিচার কোনো স্টুডেন্টদের ব্যাচকে কোনো প্রশ্ন করে দেয়, এবং সেই প্রশ্নের উত্তর যদি স্টুডেন্টরা গ্রুপ করে আলোচনা করে তার উত্তর বের করে, তখন তাকে আমরা বলবো ডিসকাশন মেথড। এরপরে কি আছে? অ্যাক্টিভিটি বেসড মেথড। অ্যাক্টিভিটি বেসড মানে কি? কোনো স্টুডেন্ট কোনো কিছু কাজ নিজে হাতে করে যখন কিছু করার পর তাদের কিছু উপলব্ধি হয়, তাদের কিছু শিক্ষা হয়, তাদের কিছু নলেজ হয়, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভিটি বেসড এডুকেশন। এরপরে আছি অ্যাপ্রোচেস। অ্যাপ্রোচেসটা কি? টিচার সেন্টার।
যখন টিচার কোনো স্টুডেন্টদেরকে কোনো কিছু শেখাচ্ছে, তখন সেক্ষেত্রে হবে টিচার সেন্টার। টিচার কোনো জিনিস নিজে শেখাচ্ছেন। কিন্তু লার্নার সেন্টারটা কি? লার্নার সেন্টার যখন স্টুডেন্টরা নিজে থেকে নিজে হাতে করে কোনো কিছু শিখছে, বই পড়ার থেকে কোনো জিনিস, কোনো গাছ লাগিয়ে বায়োলজিক্যাল কোনো কিছু করে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে যখন স্টুডেন্টরা শিখছে, তখন সেই স্টুডেন্টরা নিজে শিখছে, তখন তাকে আমরা বলবো লার্নার সেন্টার। অ্যাপ্রোচেস প্রধানত দু প্রকার টিচিং অ্যাপ্রোচেস, এক টিচার সেন্টার, দুই হচ্ছে লার্নার সেন্টার। এরকম আরও ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।